গুড মর্নিং বন্ধুরা। আসন্ন WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজ করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক, কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনল। শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত? তার মানে কি, ধরো ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে আর কিছু দূরে একটা জায়গা থেকে কামান দাগা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে 5 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছে, আর ট্রেনটা যদি এখানে দাঁড়িয়ে থাকতো তাহলে এখানকার যাত্রীরা 5 মিনিট অন্তর অন্তরই কামান দাগা শুনতে পারতো। কিন্তু ট্রেনটা এদিকে অগ্রসর হচ্ছে, তাহলে কামান দাগা শুনলো এখানে, তারপরে ট্রেনটা অগ্রসর হচ্ছে হতে হতে 4 মিনিট 49 সেকেন্ডে। 4 মিনিট 49 সেকেন্ড পরের কামান দাগাটা শুনতে পেলো। তাহলে দেখো, ট্রেনটা এখানে এসে গেছে তাই 4 মিনিট 49 সেকেন্ড পর শুনেছে। যদি ট্রেনটা এই জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে কামান দাগাটা 5 মিনিট পরেই শুনতে পারতো। তাহলে ট্রেনটা এখান থেকে এইটুকু জায়গা আসতে কত সময় নিয়েছে? 4 মিনিট 49 সেকেন্ড। কিন্তু শব্দ তোকে এখানে থাকলে 4 মিনিট 49 সেকেন্ড পর শুনছে, এখানে থাকলে 5 মিনিট পর শুনছে। তাহলে শব্দ এখান থেকে এখানে যেতে কত সময় নেবে? শব্দ এখান থেকে সেখানে যেতে সময় নেবে 5 মিনিট মাইনাস 4 মিনিট 49 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 11 সেকেন্ড। তাহলে শব্দ এই পথটা 11 সেকেন্ডে গেছে, কিন্তু ট্রেনটা গেছে 4 মিনিট 49 সেকেন্ডে। এবার শব্দের গতিবেগ কত বলেছে? 1156 ফুট প্রতি সেকেন্ডে। তাহলে শব্দ 1 সেকেন্ডে যাচ্ছে 1156 ফুট। তাহলে 11 সেকেন্ডে কত যাবে? 11 সেকেন্ডে যাবে 1156 ইন্টু 11 ফুট, তাই তো? কিন্তু এটা ট্রেনটা যাচ্ছে হচ্ছে 4 মিনিট 49 সেকেন্ডে। 4 মিনিট 49 সেকেন্ড মানে কত সেকেন্ড? 4 মিনিট মানে 4 6 24 240 সেকেন্ড, আর 49 যোগ হবে তাহলে 289 সেকেন্ড। তাহলে শব্দ 289 সেকেন্ডে যাচ্ছে কত? 1156 ইন্টু 11 ফুট। তাহলে 1 সেকেন্ডে শব্দ যাবে কত? 1156 ইন্টু 11 বাই 289। 17 দিয়ে কাটবে, 17 17 289, আর 17 দিয়ে কাটলে 6 17 102, 136, 8 17 136, আবার 17 দিয়ে কাটবে 4 17 68, 4 11 44 ফুট। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে যেতে 44 ফুট। তাহলে ট্রেনের গতিবেগ 44 ফুট প্রতি সেকেন্ড। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? ধরি গরুর মূল্য হচ্ছে X টাকা আর ঘোড়ার মূল্য Y টাকা, ঠিক আছে? তাহলে বলেছে গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। তাহলে X প্লাস ওয়াই সমান সমান 2400। এরপরে কি বলেছে? ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে। দেখো, গরুর মূল্য কত ছিল? X টাকা। এটা যদি 40% বাড়ে এর দাম কত হবে? X ইন্টু 140/100। যেহেতু 40% বেড়েছে, 40% বাড়া মানে 100 টাকা থেকে দাম বেড়ে হবে 140 টাকা, 1 টাকা থেকে দাম বেড়ে হবে 140/100 এবং X টাকা থেকে দাম বেড়ে হবে 140/100 ইন্টু X, ঠিক আছে? এবার হচ্ছে ঘোড়ার মূল্য কত বেড়েছে? ঘোড়ার মূল্য বেড়েছে 30%। তাহলে ঘোড়ার মূল্য কত হবে? Y ইন্টু 130/100, এত টাকা। তাহলে দুটোর মোট মূল্য হয়েছে 3200 টাকা। তা একটা শূন্য কেটে গেছে, এটারও একটা শূন্য কেটে গেছে। এখানে কত হচ্ছে? 14x/10 প্লাস 13y/10 সমান সমান 3200। তাহলে 10 দিয়ে যদি উভয় দিকে গুণ করে দিই তাহলে 14x প্লাস 13y সমান সমান 32,000 টাকা, ঠিক আছে? তাহলে এটা যদি 1 নম্বর সমীকরণ হয় আর এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, আমরা কি করব? 1 নম্বর সমীকরণকে 13 দিয়ে গুণ করব, করে 2 থেকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে এটা 13 দিয়ে গুণ করলে কত হবে? 13x প্লাস 13y সমান সমান, এটা 13 দিয়ে গুণ করলে 2 শূন্য, 4 13 52, 2 হাতে 5, 13 দুগুণে 26 আর 5 31। এবার যদি দুটো আমি বিয়োগ করে দিই,
তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, এক্স সমান সমান 800 টাকা। তাহলে গরুর এক্স কী ছিল, গরুর দাম, তাহলে গরুর মূল্য 800 টাকা। গরুর মূল্য 800 টাকা হলে এখানে গরুর মূল্য এক্সের জায়গায় 800 বসলে ওয়াই সমান সমান 2400 মাইনাস 800 সমান সমান 1600 টাকা। তাহলে ঘোড়ার মূল্য হচ্ছে 1600 টাকা। তাহলে কি বলছে, ঘোড়ার মূল্য গরুর মূল্যে কত গুণ, তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যে দ্বিগুণ, কারণ গরুর মূল্য 800, ঘোড়ার মূল্য 1600। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো। 2.697 মাইনাস 0.498 তার হোল স্কোয়ার প্লাস 2.697 প্লাস 0.498 তার হোল স্কোয়ার, আর নিচে আছে 2.697 ইন্টু 2.697 প্লাস 0.498 ইন্টু 0.498। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এই 2.697 সমান সমান এ ধরবো আর 0.498 সমান সমান বি ধরবো। তাহলে দেখো প্রদত্ত রাশিটা কি হয়ে দাঁড়াচ্ছে না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে থাকছে কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা যদি তোমরা বিশেষ কোনো ফর্মুলা না জানো, খালি দেখো সহজভাবেই করা যাবে। কীরকম না, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি না, আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি না, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 2ab কেটে গেল, তাহলে ওপরে কি থাকলো না 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপর থেকে যদি একটা 2 কমন নিই তাহলে উপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, উত্তর 2। আর যদি এটা ডাইরেক্ট করতে চাও, এই যে উপরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। এর ডাইরেক্ট ফর্মুলাটা কি, এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা মানে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছেই। এটা কেটে গেল, 2 উত্তর এসে গেল। তোমরা যদি ডাইরেক্ট ফর্মুলাটা না জানো, সহজভাবে ভেঙেও তোমরা করতে পারবে। আচ্ছা, পরের অঙ্ক, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ল। 17 বার খেলার পর তার রানের গড় কী হলো? তার মানে কি, যে 17তম ইনিংসে সে 85 রান করেছে, করার ফলে 16তম ইনিংসের যে গড় ছিল তার থেকে 3 বেড়ে গেছে। ঠিক আছে, তো আমরা ধরবো যে 16তম ইনিংসের পরে তার গড় রান, 16তম ইনিংসের পরে গড় রান ধরলাম এক্স। তাহলে 16তম ইনিংসের পরে মোট রান কত হবে, গড়ের সঙ্গে 16 গুণ করে দেবো, 16 ইন্টু এক্স, 16x। এবার হচ্ছে 17তম ইনিংসের পরে মোট রান। দেখো 16তম ইনিংসের পরে মোট রান ছিল 16x, আর 17তম ইনিংসে রান করেছে 85, তাহলে 17তম ইনিংসের পরে তার মোট রান হবে হচ্ছে 16x প্লাস 85, তাই তো? এটাই হচ্ছে 17তম ইনিংসের পরে তার মোট রান। এবার 17তম ইনিংসের পরে তার গড় রান কত হবে, 17তম ইনিংসের পরে মোট রান ছিল হচ্ছে 16x প্লাস 85, এটাই ভাগ 17, তাহলে এটা হচ্ছে 17তম ইনিংসের পরে গড় রান। এবার কি বলেছে, এই 17তম ইনিংসের পরে গড় রানটা কী বলেছে না, 16তম ইনিংসের পরে যে গড় রান ছিল এক্স, তার থেকে 3 বেড়ে গেছে, অর্থাৎ সমান সমান এক্স প্লাস 3। এবার এটাকে ক্যালকুলেশন করব, 16x প্লাস 85 সমান সমান 17x, 3 17 51। এবার হচ্ছে 17x থেকে 16x গেলে এক্স সমান সমান 85 মাইনাস 51, মানে হচ্ছে 4 3 34। তাহলে এক্স মানে আমি কি ধরেছিলাম, 16তম ইনিংসের পরে গড় রান। তাহলে 16তম ইনিংসের পরে গড় রান ছিল 34, তাহলে 17তম ইনিংসের পরে গড় রান কত হবে, 3 বেড়ে যাবে, তাহলে 34 প্লাস 3 মানে হচ্ছে 37। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন ব্যক্তি তার পণ্যের ওপর 35% লাভ রেখে দাম ঠিক করলেন। নগদ বিক্রির ওপর তিনি 10% ছাড় দিলেন। নগদ বিক্রির ওপর তার লাভ হয়। তাহলে ধরি জিনিসটার ক্রয় মূল্য কত না, জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এবার 35% লাভ রেখে দাম ঠিক করলেন, তাহলে মুদ্রিত মূল্য কত হবে, 100 থেকে 35% বেশি রেখে তিনি দাম ঠিক করেছেন, তাহলে মুদ্রিত মূল্য হবে 135 টাকা।
এইবার কী করছে, নগদ বিক্রির সময় সে 10% ছাড় দিচ্ছেন। 10% ছাড় দেওয়া এর অর্থ কী না, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 90/100 টাকা। আর যদি 135 টাকা মুদ্রিত মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 90/100 ইন্টু 135। 0 কেটে গেল, 135কে 9 দিয়ে গুণ করলে 5 নং 45, 3 নং 27, আর 4 31, 9 1 9, আর 3 12 বাই 10 মানে 121.5 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 121.5 টাকা, আর ক্রয় মূল্য আমরা ধরেছিলাম 100 টাকা। তাহলে লাভ কত হচ্ছে, 121 থেকে 100 বাদ দিলে হবে হচ্ছে 21.5 টাকা। 21.5 টাকা লাভ হচ্ছে কত টাকায়, 100 টাকায়। অতএব লাভের শতকরা হার 21.5%। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ট্রেন যাত্রাপথে একটি বিদ্যুতের খুঁটিতে 8 সেকেন্ডে এবং 264 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ড সময়ে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তার মানে কি, ট্রেনটি প্রথমে 8 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করছে। কোনো ট্রেন একটা খুঁটি অথবা একটা গাছ বা একটা দাঁড়িয়ে থাকা লোককে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আবার কি বলেছে না, 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করছে। আবার একটি সেতুকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। ধরো সেতু ধরো, বা আরেকটি ট্রেন অথবা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বা আরেকটি ট্রেনের দৈর্ঘ্য বা আরেকটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। এখানে আমরা প্রথমে ট্রেনের দৈর্ঘ্য ধরে নেব। তাহলে ধরি দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে দেখো 20 সেকেন্ডে ট্রেনটি কত পথ যাবে, 20 সেকেন্ডে ট্রেনটি যাবে হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তার মানে 20 সেকেন্ডে ট্রেনটা যাবে x প্লাস 264 মিটার। আর 8 সেকেন্ডে ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করেছে, একটা খুঁটিকে অতিক্রম করেছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে 8 সেকেন্ডে যাবে x মিটার। ঠিক আছে, তাহলে এবার এই দুটো যদি বিয়োগ দিয়ে দিই তাহলে 12 সেকেন্ডে ট্রেনটা কত পথ যাচ্ছে, দেখো এটা বিয়োগ দিলে x কেটে যাচ্ছে 264 মিটার। তাহলে আমার দেখো 8 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছিল। তাহলে এখন এখান থেকে 1 সেকেন্ডে যাবে হচ্ছে 264/12, আর 8 সেকেন্ডে যাবে 264/12 ইন্টু 8। 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 6 দিয়ে কাটবো 4 6 24, 25 26, 4 6 24। তাহলে 4 4 16, 4 4 16 1 17, 176 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত, 176 মিটার। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 2 টাকার মুদ্রা এবং 5 টাকার মুদ্রা মিলিয়ে একটি ব্যাগে মোট 64 টাকা আছে। ওই দুই প্রকারের মুদ্রার টাকার মানের অনুপাত 3:5 হলে ওই ব্যাগে মোট কয়টি মুদ্রা আছে? তাহলে কি বলেছে, টাকার মানের অনুপাত হচ্ছে 3:5। তাহলে ধরি 2 টাকার মুদ্রা আছে 3x টাকা, আর 5 টাকার মুদ্রা আছে হচ্ছে 5x টাকা। তাহলে মোট কত টাকার মুদ্রা আছে, 3x প্লাস 5x সমান সমান 8x টাকা। তাহলে এটাই সমান সমান 64 টাকা, কারণ ব্যাগে মোট 64 টাকাই আছে। তাহলে 8x সমান সমান 64। তাহলে x সমান সমান 64/8 মানে 8, এক্সের মান 8। তাহলে 2 টাকার মুদ্রা কত টাকার আছে, তা 3 গুণ 8 24 টাকার। আর 5 টাকার মুদ্রা আছে 5 গুণ 8 মানে 40 টাকা। এইবার কি বলেছে যে ওই ব্যাগে মোট কয়টি মুদ্রা আছে। দেখো 24 টাকার 2 টাকার মুদ্রা আছে। তাহলে একটা 2 টাকার মুদ্রায় মূল্য 2 টাকা। তাহলে 24 টাকায় কটা 2 টাকা থাকবে, 24/2 করে দিতে হবে মানে 12টি। আর একটা 5 টাকার মূল্য 5 টাকা, তাহলে 40 টাকায় কটা 5 টাকা থাকবে, 40/5 করতে হবে, তার মানে 8টি। তাহলে মোট কটি আছে, 12 আর 8 20টি মুদ্রা আছে। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে 162 টাকা সুদ পাওয়া যায়। সুদের হার কত? তাহলে ধরি সুদের হার r সমান সমান x%। ঠিক আছে, তাহলে 300 টাকার 4 বছরে x% হারে সুদ কত হবে? আমরা জানি I = P/100। তাহলে এক্ষেত্রে 300 টাকা, P হচ্ছে 300, T কত 4 বছর, আর হচ্ছে x%/100। প্রথম ক্ষেত্রে এত টাকায় সুদ পাবে, আর দ্বিতীয় ক্ষেত্রে আসল কত, আসল হচ্ছে 500
টাইম 3 বছর, আর হচ্ছে এক্স বাই 100, দ্বিতীয় ক্ষেত্রে পাবে হচ্ছে এত টাকা সুদ। এই দুটো সুদের যোগফলই হচ্ছে 162 টাকা, তাই তো? এবার দেখো এই দুটো শূন্য কেটে গেল, 3 4 12x, এখানেও দুটো শূন্য কেটে গেল, 3 5 15x সমান সমান 162। তাহলে 27x সমান সমান 162, তাহলে x সমান সমান কত হবে? 162/27, কেটে দিলে 6, তাহলে সুদের হার হচ্ছে 6%, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 3টি পাম্প দিনে 8 ঘন্টা করে কাজ করে একটি ট্যাঙ্কে 2 দিনে খালি করে। দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প ওই ট্যাঙ্কটিকে 1 দিনে খালি করতে পারবে? তাহলে এই অঙ্কটার ফর্মুলাটা কী হবে? এই অঙ্কটার ফর্মুলাটা হবে হচ্ছে M1 D1 T1 সমান সমান M2 D2 T2। ঠিক আছে, তাহলে এখানে M1 কি? M1 সমান সমান বলেছে হচ্ছে 3টি পাম্প। D1 মানে কত দিন কাজ করবে? 2 দিন কাজ করবে। আর T1 মানে দৈনিক কত ঘন্টা করে কাজ করবে? দৈনিক 8 ঘন্টা করে কাজ করবে। আর এর M2 বলেছে 4টি পাম্প, D1 বলেছে 1 দিনে খালি করবে। ঠিক আছে, আর D2 বলেছে 1 দিনে খালি করবে। আর T2 বলেছে হচ্ছে এটাই বার করতে হবে, দিনে কত ঘন্টা করে কাজ করে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? না T2 সমান সমান M1 D1 T1 বাই M2 D2। তাহলে এবার বসিয়ে দিই মানগুলো। M1 কত? 3 × 2 × 8 বাই 4 গুণ 1। ঠিক আছে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে T2 সমান সমান 12 ঘন্টা। দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে? দৈনিক 12 ঘন্টা করে কাজ করতে হবে, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? তাহলে বেতন 20% হ্রাস করা হলো, ধরি তার বেতন ছিল 100 টাকা। এবার 20% যদি হ্রাস করা হয়, 100 টাকা থেকে বেতন কত হবে? 20% হ্রাস করলে 100 টাকা থেকে বেতন 20 টাকা কমে হবে হচ্ছে 80 টাকা। তাহলে আগে 100 টাকা বেতন পেত, এখন পাচ্ছে 80 টাকা। এবার বলেছে ওই বেতন কত শতাংশ বৃদ্ধি করলে সে আগের বেতন পাবে? তাহলে এখন 80 টাকা বেতন পাচ্ছে, তাকে আগের বেতন দিতে হবে, মানে 100 টাকা বেতন দিতে হবে। তাহলে 80 টাকা থেকে 100 টাকা যদি বেতন করতে হয়, কত টাকা বেতন বাড়াতে হবে? 100 - 80 সমান সমান 20 টাকা। তাহলে 80 টাকা থেকে বেতন বাড়াতে হবে 20 টাকা। 1 টাকায় বেতন বাড়াতে হবে 20/80, 100 টাকায় বেতন বাড়াতে হবে 20/80 × 100, 20 দিয়ে কাটলে 4 × 20 80, 4 × 25 100। তাহলে 25% বেতন বৃদ্ধি করতে হবে, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে প্রদত্ত সংখ্যাগুলির সঠিক ঊর্ধ্বক্রমে কোনটি? তাহলে কী কী দেওয়া আছে? দেওয়া আছে 4-এর 9, আর 0.3, আর 2-এর 7। এগুলিকে আমরা দশমিকে নিয়ে যাব। তাহলে 4-এর 9কে 9 দিয়ে 4কে ভাগ করতে হবে, দশমিক দিয়ে 0 আনলাম, তাহলে 4 নং 36। আবার 4, দশমিকের জন্য 0 আসলো, 4 নং 36। তাহলে 0.44, আর 0.3 এটা কত হবে? 0.30। আর এটা 2-এর 7, 7কে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে দশমিক দিয়ে 0 আনলাম, 7 দুগুণে 14, 60, 6 7 42, 7 7 7 8 56। তাহলে 0.28। এবার বলেছি ঊর্ধ্বক্রম, তাহলে সব থেকে ছোটো কোনটা? না 0.28 মানে 2-এর 7। তারপরে কী আছে? 0.3, তার মানে থাকবে 0.3, আর 0.44 মানে 4-এর 9। তাহলে এটাই হচ্ছে সঠিক মানের ঊর্ধ্বক্রম, তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে A:B সমান সমান 2:3, B:C সমান সমান 4:7, C:D সমান সমান 5:6 হলে A:D সমান সমান কত? ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে? A:B 2-এর 3, তার মানে A/B সমান সমান 2/3, B:C B/C সমান সমান 4/7, আর C:D C/D সমান সমান 5/6। বলেছে A:D কত? এরকম পরপর যদি দেওয়া থাকে আর প্রথমটা শেষটার অনুপাত বার করতে দেয়, তাহলে আমরা কি করব? প্রত্যেকটা গুণ করে দেবো। কীরকম? না A:B × B:C × C/D।
তাহলে সমান সমান কত হবে 2/3 গুণ 4/7 গুণ 5/6। তাহলে এবার কাটাকাটি যাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এখানে দেখো এদিকে কী হচ্ছে, বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, A/D সমান সমান 2 দুগুণে 4, 4 5 20, আর নিচে 3 3 9, 7 9 63। তাহলে A/D সমান সমান 20:63, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 2 বছর আগে কয়ের বয়স ক্ষয়ের বয়সের দ্বিগুণ ছিল, এখন থেকে 8 বছর পরে কয়ের বয়স ক্ষয়ের বয়সের থেকে 12 বছর বেশি হবে, ক ও ক্ষয়ের বয়সের অনুপাত কত? তাহলে প্রথমেই আমরা ধরব 2 বছর আগে। ঠিক আছে, 2 বছর আগে বলেছে ক্ষয়ের বয়সের দ্বিগুণ ছিল কয়ের বয়স, 2 বছর আগে ক্ষয়ের বয়স ধরলাম x বছর। ঠিক আছে, তাহলে 2 বছর আগে কয়ের বয়স কত হবে? কয়ের বয়স হবে হচ্ছে 2x, কারণ কয়ের বয়স ক্ষয়ের বয়সের দ্বিগুণ ছিল, তাই জন্য 2x বছর। ঠিক আছে, তাহলে এখন ক্ষয়ের বয়স কত হবে? এখন হচ্ছে 2 বছর আগে যদি x বছর হয়, এখন হবে x + 2 বছর। তাহলে এখন কয়ের বয়স কত হবে? এখন হবে হচ্ছে কয়ের বয়স হবে 2x + 2 বছর। এবার কি বলেছে, এখন থেকে 8 বছর পরে, তাহলে 8 বছর পরে ক্ষয়ের বয়স কত হবে? x + 2 + 8 মানে হচ্ছে x + 10 বছর। আর 8 বছর পরে কয়ের বয়স কত হবে? 2x + 2 + 8 মানে 2x + 10 বছর। ঠিক আছে, এইবার কি বলেছে, এখন থেকে 8 বছর পরে কয়ের বয়স ক্ষয়ের বয়সের থেকে 12 বছর বেশি। তাহলে দেখো, এখন থেকে 8 বছর পর কয়ের বয়স কত? 2x + 10, আর ক্ষয়ের বয়স কত? x + 10। তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে দিলেই হবে 12, কারণ কয়ের বয়স ক্ষয়ের বয়সের থেকে 12 বছর বেশি। তাহলে 2x + 10 - x - 10 = 12, 10 10 কেটে গেল, 2x থেকে x বাদ দিলে x = 12। তাহলে দেখো এখন কয়ের বয়স কত? এখন ক্ষয়ের বয়স হচ্ছে x + 2 বছর, তাহলে এখন ক্ষয়ের বয়স হবে 12 + 2 = 14 বছর। আর এখন কয়ের বয়স কত হবে? কয়ের বয়স হবে হচ্ছে 2x + 2 মানে 12 × 2 + 2, 12 দুগুণে 24 আর 2 26 বছর। না, এখন কয়ের বয়স আর ক্ষয়ের বয়সের অনুপাত কত হবে? কয়ের বয়স হচ্ছে 26 আর ক্ষয়ের বয়স হচ্ছে 14। তাহলে এটা কাটাকাটি করলে 7 13 দুগুণে 26 আর 7 দুগুণে 14, তার মানে 13:7। উত্তর দেখো, এইটা 7:13 আছে, এটা উত্তরটা ভুল দেওয়া আছে, এটা অ্যাকচুয়াল হবে হচ্ছে 13:7। উত্তর 1, এটা ভুল। আচ্ছা, পরের অঙ্ক বলে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 1 কিলোমিটার যেতে সময় নেয় 10 মিনিট, স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যেতে তার সময় লাগে 4 মিনিট, স্রোতের বেগ কত? তাহলে দেখো, স্রোতের প্রতিকূলে কি না 10 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যাবে কত? 10 মিনিটে যদি 1 কিলোমিটার যাবে, 1 মিনিটে যাবে হচ্ছে 1/10 কিলোমিটার, আর 60 মিনিটে যাবে 1/10 × 60 মানে 6 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত? 6 কিমি প্রতি ঘন্টা। এইবার দেখো স্রোতের অনুকূলে কি না অনুকূলে 4 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যাবে কত? 1 মিনিটে যাবে হচ্ছে 1/4 কিলোমিটার, 60 মিনিটে যাবে 1/4 × 60 কিলোমিটার, তাহলে 4 15 60, তাহলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 15 কিমি প্রতি ঘন্টা, তাহলে অনুকূলে বেগ 15 কিমি প্রতি ঘন্টা, প্রতিকূলে বেগ 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের বেগ কত? আমরা জানি স্রোতের বেগ সমান অনুকূলে বেগ মানে 15 প্লাস প্রতিকূলে বেগ 6/2। যদি আমরা অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ জানি, তাহলে স্রোতের বেগ হচ্ছে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। আর যদি বলতো নৌকার বেগ, তাহলে হতো অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2। ঠিক আছে, এটা যেহেতু স্রোতের বেগ বলেছে তাই জন্য মাইনাস হবে। তাহলে 15 থেকে 6 গেলে 9/2 মানে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর 1।
মান নির্ণয় করো। রুট ওভার 4600 প্লাস রুট ওভার 540 প্লাস রুট ওভার 1280 প্লাস রুট ওভার 250 প্লাস রুট ওভার 36। তা আমরা সব থেকে শেষ থেকে শুরু করব। 36কে রুটের বাইরে আনলে থাকবে 6, তাহলে 250 প্লাস 6 সমান সমান 256। এবার 256-এর যদি রুট করে দিই কত হবে না আমরা জানি 16 16 256, তাহলে এইটুকুর জন্য আসলো 16, তাহলে 1280 প্লাস 16 তার মানে 1296। এবার 1296 যদি রুট করি হবে 36, তাহলে এইটুকুর জন্য আসলো হচ্ছে 36, তাহলে 540 প্লাস 36, 540 আর 36 যোগ করলে 576। এবার এর রুট করব, 576-এর রুট করলে হবে 24, তার মানে 4600 সঙ্গে যদি 24 যোগ করি 4624। এবার এর স্কোয়ার রুট করব, স্কোয়ার রুট করলে কত হবে না 6 6 36, 10 24 নম্বর, 6-এর ডবল আসলো 12, এখানে কত বসবে 8 8 64, 8 8 64 4, হাতে রইল 6, 8 2 গুণে 16 আর 6 22, হাতে 2, 8 1 8 আর 2 10, তাহলে কত হচ্ছে উত্তর 68, উত্তর 1।